প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রীতি আপু, 10 মিনিট স্কুলের বায়োলজি শিক্ষক। আজকে আমরা শিখব ছত্রাকের জনন এবং ডাইমরফিজম নিয়ে। চলো তাহলে আর দেরি না করি, প্রথমে আসি ছত্রাকের ডাইমরফিজম। শব্দটা ডাই, আমরা সবসময় খেয়াল করব যে শব্দটা আমি উচ্চারণ করছি সেই শব্দ থেকে আমি বুঝতে পারি কিনা জিনিসটা কি। ডাই শব্দটা দিয়ে সবসময় বোঝায় হচ্ছে দুই, ঠিক আছে? ডাই শব্দটা দিয়ে সবসময় বোঝায় হচ্ছে কি দুই। তার মানে ছত্রাকের এই ডাইমরফিজম দিয়ে আমরা বুঝবো ছত্রাকের একটা ডাবল ক্যারেক্টার। আমরা কিছু মানুষ দেখি না, খুব মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, আবার অনেক সময় খুব রেগে যাচ্ছে। সো একটা মানুষের দুই ধরনের ক্যারেক্টার একই সাথে যখন প্রেজেন্ট থাকতেছে তখন তাদেরকে ডাবল ক্যারেক্টার যেরকম বলছি, ছত্রাকের ক্ষেত্রেও এইরকম ছত্রাক দুই ধরনের ক্যারেক্টার প্রেজেন্ট করছে। দেখো, ভিন্নতর পরিবেশের কারণে নিজের আকৃতি পরিবর্তনের মাধ্যমে নিজের আকৃতি পরিবর্তনের যোগ্যতাকে কি বলে? ডাইমরফিজম। এরকম ডাইমরফিজম কারা করতে পারে? সেটা হচ্ছে হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম। এরা মাটিতে সূত্রাকার এবং মানুষের ফুসফুসে কোষপিণ্ড হিসেবে অবস্থান করে। তার মানে দেখো, এদের ডাইমরফিজমটা মানুষের থেকেও আরো কয়েক ডিগ্রি বেশি। মাটিতে সুতার মতো হয়ে গেল, আর মানুষের এই যে দেখো ফুসফুস বা লাঙে যখন আসে তখন এরা আবার একটা দলা, কোষের দলার মতো বা কোষপিণ্ডের মতো হয়ে যাচ্ছে। এই যে দুইটা জায়গাতে দুই রকম, এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি ডাইমরফিজম। আর এরা কিন্তু একটা রোগ সৃষ্টি করে। রোগটা কি? হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম। এটার হচ্ছে একটা মাইক্রোস্কোপিক ভিউটা দেখানো হলো, মাইক্রোস্কোপিক ভিউ এটা। তারপর হচ্ছে ছত্রাকের খাদ্য গ্রহণ। এক একটা মানুষ খাবার কিভাবে খায়? মানুষ হচ্ছে এই যে হাতে নিয়ে তারপর হচ্ছে কামড় দিয়ে খাচ্ছে বা হচ্ছে স্ট্র দিয়ে খাচ্ছে, কিন্তু ছত্রাকের খাদ্য গ্রহণটাকে বলা হয় শোষণ। দেখো শব্দটা একদম ভালো করে শুনি, শোষণ। ছত্রাক কি করে? ছত্রাকের অনেক হাইফি আছে না, এরকম হাইফি, হাইফা, যেটা মনে থাকে তোমার, এমন এদের মধ্যে এর আশেপাশে ধরো এরকম খাবার আছে, এটার আশেপাশে খাবার আছে, এগুলো হচ্ছে গ্রিন কালার দিয়ে আমি খাবার বোঝাচ্ছি। এই খাবারগুলোকে ধরো এই যে এই হাইফিটা হচ্ছে, এটার নাম কি? হোস্টোরিয়াম। এটার নাম হচ্ছে হোস্টোরিয়াম। এটা কি করবে জানো? এটা আশেপাশে যে খাবারগুলো আছে এই খাবারগুলোকে নিজের দিকে টেনে নিবে। নিজের দিকে ধরো এখানে অনেকগুলো খাবার ছিল, এই খাবারগুলোকে নিজের দিকে টেনে নিচ্ছে, দেখো নিজের দিকে টেনে নিচ্ছে, খাবারগুলোকে নিজের দিকে টেনে নিচ্ছে বা শোষণ বা শুষে নিচ্ছে, ঠিক আছে? এই ব্যাপারটাকে বলা হয় শোষণ প্রক্রিয়া, ঠিক আছে? এই রকম করে অ্যাকচুয়ালি ছত্রাক খাবার গ্রহণ করে। এখন দেখি এখানে কি বললো। হাইফি তার চারপাশে খাদ্যদ্রব্যে পরিপাকীয় এনজাইম নিঃসরণ করে খাদ্য পরিপাক করে। এই যে কাজটা করছে, সে কি করবে? খাদ্যগুলো যেন সে টানতে পারে। এখন ধরো এখানে কোনো একটা শক্ত খাবার আছে, ঠিক আছে? এখানে কোনো একটা শক্ত খাবার আছে, এই খাবারগুলোকে তো প্রথমে ভাঙতে হবে, ঠিক না? ভাঙার জন্য আমাদের কি লাগবে? এনজাইম লাগবে। আর সেই এনজাইমটা কে রিলিজ করবে? আর সেই এনজাইমটাও কে দিবে? সেই এনজাইমটা দিবে হচ্ছে হাইফি নিজে। হাইফি নিজেই হচ্ছে সেই এনজাইমটা রিলিজ করবে। দেখো এই এনজাইমটাকে দিবে, ধরো এটা একটা এনজাইম, হোয়াইট কালার দিয়ে আমি একটা এনজাইম বোঝাচ্ছি। এই এনজাইমের হচ্ছে এই যে দেখো, ধরো এনজাইমের হচ্ছে কাটা আছে, এই যে এনজাইমটা এসে যখন এই যে খাদ্যগুলোর সাথে লাগবে তখন খাদ্যগুলো বিশ্লেষিত হয়ে যাবে, ছোট ছোট খাদ্য হয়ে যাবে। আর তখনই হাইফি যে খাবারগুলো আছে ছোট ছোট হয়ে গেল, তাকে টেনে নিতে বা শোষণ করতে সুবিধা হবে, ঠিক আছে? দেখো এই পরিপাকৃত খাদ্য হাইফির অভ্যন্তরে ব্যাপ্ত হয় অথবা সক্রিয়ভাবে কোষাভ্যন্তরে প্রবেশ করে। মানে নিজে নিজে হাইফির ভেতরে যে কোষ আছে, কোষের মধ্যে নিজে নিজে প্রবেশ করে যাবে সক্রিয়ভাবে, মানে ডিরেক্টলি ভেতরে ঢুকে গেল, এরকম হতে পারে। অথবা আস্তে আস্তে ব্যাপ্ত হতে হতে ভেতরে ঢুকবে, ঠিক আছে? এই কার্যটি সাধারণত হাইফির শীর্ষের দিকে হয়। দেখো কোথায় করলাম? এই যে হাইফির একদম শীর্ষের দিকে করেছি না, এই যে শীর্ষ, এই শীর্ষের দিকেই হচ্ছে মেইনলি খাদ্য শোষণের কাজটি হয়ে থাকে। ছত্রাকের খাদ্য গ্রহণ
হয় হচ্ছে খাদ্য গ্রহণ, হয় শোষণ প্রক্রিয়ায়। খাদ্যদ্রব্য পরে সাইটোপ্লাজমিক প্রবাহের মাধ্যমে দেহের পুরাতন অংশে ছড়িয়ে পড়ে। দেহের পুরাতন অংশে প্রথমে তো হাইফিতে থাকে, ঠিক না? তারপর দেহের অন্য পার্টগুলোতে হাইফি থেকে আস্তে আস্তে হাইফি নিচের দিক থেকে টানলো, নিচের দিক থেকে টেনে পুরো আস্তে আস্তে পুরো ছত্রাকের মধ্যে ছড়িয়ে পড়বে। শুরুটা হবে কোথায় থেকে? হাইফি থেকে। পরজীবী ছত্রাক পোষক কোষের অভ্যন্তর থেকে হোস্টোরিয়া এর মাধ্যমে খাদ্য শোষণ করে। যেসব ছত্রাকগুলো পরজীবী, ঠিক আছে, যেমন ওই যে আমরা একটু আগে পড়লাম ডাইমরফিজমে মানুষের লাংয়ের মধ্যে থাকে। তো এই যে লাংয়ের মধ্যে মানুষ হচ্ছে তার হোস্ট বা তাকে আশ্রয় দিয়েছে। লাংয়ের মধ্যে যেই ছত্রাকটা থাকবে সেই ছত্রাকের হাইফিটা যখন শোষণ প্রক্রিয়ায় খাদ্যটাকে টেনে নিবে তখন সেই হাইফিকে আমরা কি বলবো? হোস্টোরিয়া বা হোস্টোরিয়াম তখন বলতে পারি। তারপর শর্করা, ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, খনিজ লবণ, ভিটামিন ছত্রাকের প্রধান খাদ্য। ছত্রাকের প্রধান খাদ্যগুলোর নাম মনে রাখবো। এগুলো কি? ছত্রাকের প্রধান খাদ্য। এরপর আসি ছত্রাকের বৃদ্ধি। একটা ছত্রাক কিভাবে আসলে বড় হয়? বৃদ্ধিকালে অধিকাংশ বিপাকীয় কার্যাবলী হাইফির শীর্ষে ঘটে। অধিকাংশ নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এবং অন্যান্য বর্ধিষ্ণু শীর্ষের পেছনে জড়ো হয়। হাইফির মাথাকে কি বলে? ডোম বলা হয়। এখন ধরো ওই যে এটাই হচ্ছে হাইফি, সেই হাইফির এই যে মাথা, হাইফির যে এই যে মাথা, এই জায়গাটাকে কি বলছি আমরা? ডোম। এই জায়গাটাকে আমরা বলছি ডোম, ঠিক আছে? এই জায়গাটাকে ডোম বলছি। ডোম অঞ্চলে নতুন সৃষ্ট ভেসিকল জড়ো হয় যা কোষঝিল্লি এবং কোষ প্রাচীর তৈরির উপাদান এবং এনজাইম বহন করে। এই যে ডোম অঞ্চল, এখানে হচ্ছে কি হবে? ভেসিকল তৈরি হয়, ভেসিকলগুলো জমা হবে, ভেসিকল, ঠিক আছে? এগুলো কি হবে? ভেসিকলগুলো জমা করবে ডোম অঞ্চলে। এখানে ভেসিকল, ধরো ইয়েলো কালার, এগুলো কি? ভেসিকল। এই ভেসিকলগুলো কি জমা করবে? এই ভেসিকলগুলো কোষ ঝিল্লি তৈরি, এখান থেকে যে কোষ তৈরি হবে সেই কোষ তৈরি হওয়ার জন্য কোষ ঝিল্লি, তারপর হচ্ছে কোষ প্রাচীর দরকার। এই সবগুলোর জন্য যে উপাদান, যারা এই কোষ প্রাচীর কোষ ঝিল্লি তৈরি করবে, সেই উপাদানগুলো তৈরি করবে বা এনজাইমগুলো তৈরি করবে, সেগুলো সবগুলো সাপ্লাই কোথা থেকে হবে? এই ডোম অঞ্চলটা সেগুলো সবগুলো সাপ্লাই দিবে, ঠিক আছে? তার মানে এভাবে হচ্ছে এখান থেকে নতুন কোষ সৃষ্টি হবে, আর নতুন কোষ সৃষ্টির মাধ্যমে হাইফি বা এই যে ছত্রাকের বৃদ্ধিটা হবে। এখন দেখো এখানে আমরা অনেকগুলো ছত্রাক দেখতে পাচ্ছি। দেখো এগুলো হচ্ছে কি? অনেক সুন্দর সুন্দর ভিউ। আমরা বইতে যেগুলো দেখি সেগুলো দেখে অনেক সময় চিন্তা করি যে সত্যিকার অর্থে কেমন হবে। দেখো এখানে এক একটা ছত্রাক, ব্যাঙের ছাতার মতো ছত্রাক। এই যে দেখো, এটা একটা ভিডিও, ছত্রাকগুলো কি হচ্ছে এখানে দেখাচ্ছে। ছত্রাকগুলো বড় হচ্ছে, ছত্রাকের বৃদ্ধিটা দেখানো হচ্ছে। দেখো উপরের অংশটা পুরোই ব্যাঙের ছাতা হয়ে গেল। এই যে দেখো উপরের অংশটা ব্যাঙের ছাতা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই যে দেখো অ্যাগারিকাস আমরা পড়বো, অ্যাগারিকাসগুলো এমনই হয়। দেখো কি সুন্দর করে ছত্রাকগুলো বৃদ্ধি পাচ্ছে। এই যে এগুলো এক এক টাইপের ছত্রাক। এখন যে ছত্রাকটা দেখেছি এটা একটা ডিফারেন্ট টাইপের ছত্রাক। তার আগে যে ছত্রাকটা দেখেছিলাম সেটা হচ্ছে অ্যাগারিকাস ছিল। এখানে আরেকটা টাইপের ছত্রাক দেখানো হচ্ছে। এক একটা ছত্রাকের বৈশিষ্ট্য এক এক রকম। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখি ছত্রাকের জনন। এখন দেখবো ছত্রাকের জনন প্রক্রিয়া। আমরা আসলে শৈবাল ছত্রাকের চ্যাপ্টারটা পড়তে গিয়ে দেখেছি যখনই জনন কথাটা এসেছে তখনই তিনটা শব্দ এসেছে। কি কি? অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন। এটা হচ্ছে কি এই ছত্রাক বা শৈবালের মধ্যে একটা কমন জিনিস। ছত্রাক জনন যখনই আসবে তখনই হচ্ছে আমরা এই তিনটা নিয়ে ছোট্ট করে ব্যাখ্যা করে দিব। ছত্রাক প্রজাতি সাধারণত এই যে দেখো অঙ্গজ, অযৌন এবং যৌন উপায়ে জনন কার্য সম্পন্ন করে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে কিছু কিছু ছত্রাক আছে নর্মালি আমরা যখন কোষে শ্রেণী বিভাগ করি, কোষ, ঠিক আছে, যখন আমরা কোষে শ্রেণী বিভাগ করে দুইটা টাইপ পাই। একটা হচ্ছে কি দেহকোষ, একটা কি পাই? দেহকোষ। আমাদের দেহ তৈরি করে যে কোষগুলো সেটা হচ্ছে কি দেহকোষ। আর একটা হচ্ছে কি জনন কোষ। জনন কোষ আমাদের দেহের যে জনন কোষগুলো আছে না, জনন কোষ,
ওই যে গ্যামেট আমরা যেগুলোকে বলি, জনন কার্যে সাহায্য করে যেগুলো, সেগুলোকে বলি হচ্ছে জনন কোষ। সো দুই রকম কাজ করে, নামটা যেমন, নামের সাথে কাজের মিল আছে, কিন্তু ছত্রাকের ক্ষেত্রে ভিন্নতা আছে। কিছু কিছু ছত্রাকের দেহকোষটি জনন কাজে অংশগ্রহণ করে। নাম হচ্ছে দেহকোষ, কিন্তু কাজ করে জনন, মানে জনন কাজে সাহায্য করছে। তার মানে এই ক্ষেত্রে তাদের দেহকোষ, এই ছত্রাকের ক্ষেত্রে দেহকোষ আর জনন কোষের মধ্যে কোনো পার্থক্য নেই। এই ছত্রাকগুলোর ক্ষেত্রে দেহকোষ আর জনন কোষের মধ্যে কোনো পার্থক্য থাকে না, আর এদেরকে কি বলা হয়, এই ধরনের ছত্রাককে বলা হয় কি হলোকার্পিক ছত্রাক। যাদের দেহকোষ আর জনন কোষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, অর্থাৎ দেহকোষগুলো জনন কাজে হেল্প করবে, তাদেরকে বলা হবে হলোকার্পিক ছত্রাক। এক্সাম্পল হচ্ছে সিনসাইট্রিয়াম। আবার অধিকাংশ ছত্রাকের দেহের অংশবিশেষ হতে জনন যন্ত্রের সৃষ্টি হয়, অন্য অংশ স্বাভাবিক থাকে। এখানে তাহলে আমরা একটা ভিন্নতা দেখতে পেয়েছি। এখানে ভিন্নতাটা কি, এখানে দেহকোষের থেকে বা দেহের অংশ থেকে জনন কোষ তৈরি হচ্ছে, আলাদা, এটা কিন্তু আলাদা, ঠিক আছে। তো এরূপ ছত্রাককে বলা হচ্ছে ইউকার্পিক ছত্রাক। তাহলে এক্সাম্পল হচ্ছে স্যাপ্রোল্যাগনিয়া। এখন আমরা এখানে দুইটা টাইপের ছত্রাক পেয়েছি, একটা হচ্ছে কি হলোকার্পিক ছত্রাক আর একটা হচ্ছে ইউকার্পিক ছত্রাক। হলোকার্পিক ছত্রাকগুলো দেহকোষ আর জনন কোষ একই, কিন্তু ইউকার্পিকের ক্ষেত্রে দেহকোষ আর জনন কোষটা হচ্ছে ভিন্ন। ছত্রাকের জননের প্রথমটাতে চলে আসি। প্রথম হচ্ছে অঙ্গজ জনন। এই অঙ্গজ জনন হয় তিনটা ভাবে। একটা হচ্ছে দৈহিক খণ্ডায়ন, অর্থাৎ দেহটা খণ্ড খণ্ড হয়ে ভাগ হয়ে যাবে। তারপর এটা যদি হয় একটা ছত্রাক, এই ছত্রাকের দেহটা খণ্ড খণ্ড হয়ে যাবে, হয়ে এখান থেকে হচ্ছে অন্য প্রত্যেকটা খণ্ড থেকে একটা নতুন নতুন ছত্রাক তৈরি হবে। এটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডায়ন। এক্সাম্পলগুলো আমরা খুব ভালো করে পড়ে নিব, ঠিক আছে। এই যে রাইজোপাস, তারপর হচ্ছে কি পেনিসিলিয়াম, এদেরকে মনে রাখবো। তারপর হচ্ছে অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশনের সেকেন্ডটা দ্বিভাজন বা বাইনারি ফিশন। বাইনারি শব্দটা মানে সবসময় হচ্ছে দুই, আইসিটিতে পড়েছো বাইনারি, ঠিক আছে। দেহকোষটি বিশেষ প্রক্রিয়ায় দুটি অপত্য কোষ সৃষ্টি করে, প্রতিটি অপত্য কোষে একটি স্বতন্ত্র ছত্রাক কোষে পরিণত হয়, যেমন ইস্ট স্যাকারোমাইসিস। দেখো একটু আগে কি পড়লা, দেহটাই ভেঙে দেহের এক একটা খণ্ড দেহটাই ভেঙে যাচ্ছে। তারপর ধরো এটা উপরের এই অংশটা ভেঙে পড়লো, এটা থেকে একটা ছত্রাক তৈরি হলো, নিচের এই ভেতরের এই অংশটা ভেঙে পড়লো, এটা থেকে একটা ছত্রাক তৈরি হলো, এখান থেকে একটা ছত্রাক তৈরি হচ্ছে। এরকম ব্যাপার হচ্ছে কোথায়, দৈহিক খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশনে। কিন্তু দ্বিভাজনটা আরো সূক্ষ্মভাবে হচ্ছে, এরা যে কোষগুলো দিয়ে তৈরি, কোষ ভেতরে চলে যাবে, একদম মাইক্রোস্কোপিক পর্যায়ে গিয়ে আমরা কোষগুলো দেখব। কোষগুলো দিয়ে তৈরি এই কোষ ডিরেক্টলি দুই ভাগে ভাগ হয়ে যাবে। গিয়ে সে কি করবে, দুইটা কোষে পরিণত হবে। এই কোষ এরকম দুই ভাগে ভাগ হয়ে দুইটা কোষে পরিণত হবে। এই জন্য এটাকে কি বলা হচ্ছে, বাইনারি ফিশন। দেখো বিশেষ প্রক্রিয়ায়, দৈহিক কোষটি বিশেষ প্রক্রিয়ায় দুটি অপত্য কোষের সৃষ্টি করে, এবং প্রত্যেকটা অপত্য কোষ এরা প্রত্যেকে পরে আলাদা কোষ হিসেবে নিজেদেরকে, ছত্রাকের আলাদা কোষ হিসেবে নিজেদেরকে ঘোষণা করে দেয়, ঠিক আছে। তারপর হচ্ছে কুড়ি সৃষ্টিটা মানে মনে রাখার জন্য একটা সহজ জিনিস হচ্ছে, ধরো তুমি একটা বাড়ি খেয়েছো, টম এন্ড জেরির মধ্যে দেখো না, কিছুর সাথে বাড়ি খেলে এখানে একটা শিং উঠে যায়, সেরকম একটা কুড়ি কোনো একটা এরকম স্টিমুলেশনের কারণে একটা কুড়ি সৃষ্টি হবে। দেখো এই যে এটা ভালো ছিল, তারপর এটাকে কোনোভাবে হয়তো বাড়ি খেলো বা কোনো একটা কারণে একটা কুড়ি সৃষ্টি হলো, এই যে দেখো। তারপর কি করলো, তারপর এর ভেতরে যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা দেখলো যে একটা কুড়ি সৃষ্টি হয়েছে, আচ্ছা আইডিয়া এসছে, এই কুড়িটাকে তো আমি একটা নতুন একটা কোষ বানাই দিতে পারি, তাহলে কি করা যায়। তখন সে ভাবলো আচ্ছা আমি আমার নিউক্লিয়াস থেকে একটু অংশ দিয়ে দেই। তারপর নিউক্লিয়াসটাকে ভাগ করলো, ভাগ করার পর তারপর দেওয়ার পর ও নিজেও ভাবছে আচ্ছা আমি তো এখন স্বয়ং সম্পূর্ণ, আমি এখন একদম এক্সপার্ট, আমি আলাদা হয়ে যাই। তারপর তারা কি করলো, আলাদা হয়ে গেল। দেখো এই যে তারপর আলাদা হয়ে গেল।
এভাবে হচ্ছে কুড়ি সৃষ্টির মাধ্যমেও তারা অঙ্গজ জনন করে, কুড়ি সৃষ্টির মাধ্যমেও কিন্তু অঙ্গজ জনন করে। কারা করছে? স্যাকারোমাইসিস, ঠিক আছে, স্যাকারোমাইসিস। তারপর হচ্ছে অযৌন জনন। আমরা এতক্ষণ অঙ্গজ জননটা পড়ে ফেলেছি, এখন হচ্ছে অযৌন জনন। অযৌন জনন পড়তে গেলে তুমি কয়েকটা টার্ম মনে রাখবা, তাহলে অযৌন জনন পড়াটা খুব ইজি হয়ে যাবে। কি আছে? জুস্পোর আছে, জুস্পোর, অযৌন জননে জুস্পোর আছে। আরেকটা কি আছে? অ্যাপ্লানোস্পোর, অ্যাপ্লানোস্পোর, জুস্পোর, অ্যাপ্লানোস্পোর। সো দেখো এই জুস্পোরটা কি সচল, আর অ্যাপ্লানোস্পোরটা কি অচল, অচল রেণু, সচল রেণু আর অচল রেণু, ঠিক আছে। এই দুটা জিনিসের হেল্পেই হচ্ছে অ্যাকচুয়ালি কি হবে, অযৌন জননটা হবে। এটা যে শুধুমাত্র ছত্রাকের ক্ষেত্রে এমনটা কিন্তু না, শৈবালের ক্ষেত্রেও সেম, এভাবে হচ্ছে অযৌন জনন হয়, ঠিক আছে। সো এখানে একটু পড়ি, ব্রিডিংগুলো পড়লে আর একটু ক্লিয়ার হয়ে যাব। দেখো, ছত্রাকের অযৌন জননের প্রধান প্রক্রিয়া হচ্ছে স্পোর উৎপাদন করা। এখন অযৌন স্পোর প্রধানত দুই প্রকার, স্পোরাঞ্জিওস্পোর আর হচ্ছে কনেডিয়া। অযৌন স্পোর প্রধানত দুই প্রকার। আমি এই যে দুটো দেখিয়েছি, এই দুটো হচ্ছে মেইন কনসেপ্ট, বাট ভেতরে আরো কিছু কথাবার্তা আছে, সেগুলো বলছি। দেখো, একটা হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর, যেগুলো অ্যাকচুয়ালি স্পোরাঞ্জিয়াম থেকে, স্পোরাঞ্জিয়াম স্পেশাল একটা থলি যেটার ভিতরে স্পোর থাকে, স্পোরাঞ্জিয়াম এরকম একটা থলি থেকে যখন হচ্ছে তখন সেটাকে আমরা বলছি স্পোরাঞ্জিওস্পোর। আর কনেডিয়া, তোমার কনেডিও4 এরকম কিছু টার্ম আছে, মানে কনেডিয়াম থেকে হচ্ছে, ওগুলো হচ্ছে কি কনেডিয়া। একটু পর দেখবো। ছত্রাকের স্পোর উৎপাদন অঙ্গকে কি বলে? স্পোরাঞ্জিয়াম, আর বহু বচনে স্পোরাঞ্জিয়া। এই যে বললাম না, একটা অঙ্গ বা থলের মতো যেটা থেকে হচ্ছে স্পোরগুলো উৎপন্ন হয়, সেটাকে আমরা স্পোরাঞ্জিয়াম বলি। স্পোরাঞ্জিয়ামের অভ্যন্তরে স্পোর উৎপন্ন হয়, তাকে, যে স্পোরগুলো উৎপন্ন হয় তাকে স্পোরাঞ্জিওস্পোর বলি। সবগুলো ইন জেনারেল বলছি স্পোর, কিন্তু যখন সেটা স্পোরাঞ্জিয়ামের ভেতর থেকে আসবে তখন সেটাকে আমরা বলবো স্পোরাঞ্জিয়াস্পোর, সাথে শুধু স্পোর শব্দটা লাগিয়ে দিলাম। এখন এখানে কি বললো দেখো, এখানে বললো এই যে স্পোরাঞ্জিওস্পোরের কথা বলছি, এই স্পোরাঞ্জিওস্পোর আবার দুইটা টাইপের, কি কিছুক্ষণ আগেই বললাম, জুস্পোর আর একটা হচ্ছে কি অ্যাপ্লানোস্পোর। এখন স্পোরাঞ্জিওস্পোরের সাথে যদি ফ্ল্যাজেলা যুক্ত থাকে তখন সেটাকে আমরা জুস্পোর বলছি। ওই যে কিছুক্ষণ আগে বললাম, যদি সচল হয়, ফ্ল্যাজেলা যুক্ত আছে মানে কিছুটা পায়ের মতো, পা থাকলে যা কিছু করতে পারে, সাঁতার কাটা বা চলাফেরা করা, সেরকম হচ্ছে ফ্ল্যাজেলা থাকলে করতে পারে। সো ফ্ল্যাজেলা যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলছি? জুস্পোর, যেমন স্যাপ্রোল্যাগনিয়া। আর স্পোরাঞ্জিওস্পোর যদি ফ্ল্যাজেলা বিহীন হয় তখন আমরা তাকে বলি কি? অ্যাপ্লানোস্পোর। ফ্ল্যাজেলা বিহীন হলে তখন আমরা তাকে অ্যাপ্লানোস্পোর বলি। আচ্ছা, মানে অ্যাপ্লানোস্পোর চলাফেরা করতে পারবে না। এখন দেখো, প্রজাতির উপর নির্ভর করে প্রতিটি স্পোরাঞ্জিয়ামে অ্যাপ্লানোস্পোরের সংখ্যা এক থেকে একাধিক হতে পারে। যেমন মিউকর, যেমন হচ্ছে মিউকরের মধ্যে অ্যাপ্লানোস্পোর আছে এবং অনেক আছে, এটা বলছে। কনেডিও4 নামক বিশেষ ধরনের হাইফার মাথায় স্পোর উৎপন্ন হয়। ধরো এটা যদি কনেডিও4 নামের হাইফা হয়, এটার মাথায় কিছু স্পোর তৈরি হয়, ঠিক আছে, এটার মাথায় কিছু স্পোর তৈরি হয়, এগুলোই হচ্ছে এগুলো হচ্ছে কনেডিও4 নামক হাইফার মাথায় যখন স্পোর তৈরি হয় তখন সেটাকে আমরা বলছি কনেডিয়া। স্পোর যখন পুরো আবরণে আবৃত থাকে, ধরো এটা একটা স্পোর, হ্যাঁ এটা একটা স্পোর, এই স্পোর যখন পুরো একটা আবরণে আবৃত থাকছে তখন সেটাকে আমরা কি বলি? ক্ল্যামাইডোস্পোর। এক্সাম্পল হচ্ছে মিউকর, আর একটা হচ্ছে ফুসারিয়াম, মিউকর আর হচ্ছে কি ফুসারিয়াম। তারপর স্পোরগুলো উপযুক্ত পরিবেশে অঙ্কুরিত হয়ে স্বতন্ত্র ছত্রাক উৎপাদনে জন্ম নেয়। স্বতন্ত্র ছত্রাক উদ্ভিদের জন্ম দিচ্ছে কিভাবে? ধরো এখানে অনেকগুলো স্পোর একসাথে লেগে আছে, এটা যখন বড় হয়ে যাবে একটা সময় এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তারপরে এই সবগুলো আলাদা আলাদা স্পোর হচ্ছে এক একটা ছত্রাক তৈরি করবে।
পরে এক একটা ছত্রাক তৈরি করবে। এখান থেকে যখন আলাদা হবে, এই ছত্রাকগুলো সব চলে গেছে, এই ছত্রাকগুলো হাইফার থেকে এভাবে আলাদা হয়ে, এই স্পোরগুলো হাইফার থেকে এভাবে আলাদা হয়ে এক একটা নতুন 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 ছত্রাক তৈরি করবে। এই কথাটা এখানে বলা হলো। এখন এখানে কি বললো দেখো তো, ছত্রাকের হাইফাগুলো প্রস্থ প্রাচীর সৃষ্টির মাধ্যমে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়। ওই সকল খণ্ডকে কি বলা হয়? অয়েডিয়া। তাহলে অয়েডিয়া এটা কি? ধরো এটা হচ্ছে হাইফার প্রস্থ প্রাচীরটা তাহলে কি? এই যে এক একটা প্রাচীর কিভাবে যাচ্ছে দেখো, প্রস্থ বরাবর যে প্রাচীরগুলো যাচ্ছে, এই প্রাচীরগুলোকে বলা হচ্ছে কি? প্রাচীরগুলো যাচ্ছে এরকম প্রাচীর সহ প্রত্যেকটা খণ্ডকে আমরা কি বলছি? প্রত্যেকটা খণ্ড, এই প্রাচীর সহ প্রত্যেকটা খণ্ডকে আমরা কি বলছি? অয়েডিয়া বলছি। অয়েডিয়া। একটা সময় কি হয় জানো, এই খণ্ড বরাবর আলাদা হয়ে যায় এরা, এই খণ্ড বরাবর এখানে আলাদা হয়ে যাবে। তখন এরা প্রত্যেকটা অংশ তখন আলাদা আলাদাভাবে কি করবে? ছত্রাক তৈরি করবে। অয়েডিয়াগুলো একটা সময় কি হবে? আলাদা হয়ে যাবে, এভাবে আলাদা হয়ে যাবে। তারপর প্রত্যেকটা অংশ দেখো, হাইফি থেকে অয়েডিয়া। আগে ছিল হাইফি পুরো একটা সূত্রাকার লাইনের মতো, এটার মাঝে মাঝে প্রস্থ প্রাচীর এরকম বক্স করে খণ্ড করে রাখে, এই খণ্ডগুলোর নাম হচ্ছে অয়েডিয়া। আর এই অয়েডিয়াগুলো একটা সময় কি করে? অয়েডিয়াগুলো স্পোরের ন্যায় আবরণ তৈরি করে অঙ্কুরোদ্গমনের মাধ্যমে নতুন ছত্রাকের দেহ গঠন করে। কপ্রিনাস টোগোপাস এক্সাম্পল। আচ্ছা, সো আমরা হচ্ছে অযৌন জননে তাহলে কি কি দেখলাম একটু ক্লারিফাই করি তোমাদের কাছে। অযৌন জননে তাহলে কি কি দেখলাম দেখো, অযৌন জননে আমরা জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, আর একটা নতুন জিনিস যেটা পেলাম সেটা কি পেলাম? অ্যাপ্লানোস্পোর, আর একটা পেলাম হচ্ছে অয়েডিয়া। এই তিনটা জিনিসের কনসেপ্ট যদি তোমার একদম ক্লিয়ার থাকে তাহলে তুমি অযৌন জননটাকে লিখে ফেলতে পারবা। এখন আসি আমরা ছত্রাকের যৌন জনন। অযৌন জনন আমাদের কমপ্লিট হয়েছে, এখন যৌন জনন। এই যে আমি তোমাদেরকে বারে বারে বলেছি, যখনই অযৌন কথা আসবে তখনই জুস্পোর, অ্যাপ্লানোস্পোরের কথা মাস্ট বলবা, অর্থাৎ স্পোরের কথা বলবা। কিন্তু যখনই তোমার যৌন জননের কথা আসবে তখন সেটা কি হবে? গ্যামিট। তখন কিসের কথা বলবা? গ্যামিট। দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে যৌন জনন ঘটে। ছত্রাকের জননাঙ্গকে গ্যামিটেনজিয়াম বলে, গ্যামিটেনজিয়াম, আর বহুবচনে গ্যামিটেনজিয়া, অর্থাৎ একটা নেই। গ্যামিটেনজিয়ামে গ্যামিট সৃষ্টি হয়, স্পোরাঞ্জিয়ামে যেমন স্পোর সৃষ্টি হয়, সেরকম গ্যামিটের জন্য একটা ঘর আছে বা একটা থলে আছে যেটার মধ্যে গ্যামিট সৃষ্টি হয়, সেটাকে বলা হয় গ্যামিটেনজিয়াম। এখন পুং বা স্ত্রী যেভাবে থাকতে পারে, হয়তো পুং আর স্ত্রী, অথবা প্লাস আর মাইনাস এভাবে থাকতে পারে। গ্যামিট একই রকম হতে পারে, যদি একই রকম হয় তখন সেটা হচ্ছে আইসোগ্যামিট। আইসো শব্দটার অর্থই হচ্ছে একই, যেমন আইসোমার সমানও বলি না আমরা। সো আইসো শব্দটার অর্থ হচ্ছে একই, আইসো শব্দটার অর্থ কি? একই। তারপর হচ্ছে কি, পুং এবং স্ত্রী গ্যামিট পৃথক যোগ্য হলে তখন আমরা সেটাকে বলি পুং গ্যামিটেনজিয়াম। যখন আমরা দেখছি দেখো আইসোগেমাস, যেগুলো আইসোগেমাস, এগুলোর ক্ষেত্রে ধরো একটা গ্যামিট দেখতে একই রকম না, এরা একই রকম না, দুটোই দেখতে একই রকম, এরা হবে আইসোগ্যামিট, ঠিক আছে, বা আইসোগ্যামাস। কিন্তু ধরো একটা হচ্ছে কি, একটা অনেক ছোট আর একটা অনেক বড়, এরা হচ্ছে এদের আলাদা নাম থাকবে। একটা অনেক ছোট আর একটা বড়, দেখতে আলাদা মনে হচ্ছে, দেখো পৃথকযোগ্য, মানে পুং আর স্ত্রী দুটাকে যখন আলাদা করা যাবে, পৃথকযোগ্য হবে, তখন পুংটার নাম হবে কি? অ্যান্থেরিডিয়াম। পুং গ্যামিটেনজিয়ামটার নাম, অর্থাৎ এরকম অনেকগুলো পুং গ্যামিটকে ধারণ করে রেখেছে সেটাকে বলা হচ্ছে কি? অ্যান্থেরিডিয়াম। আর স্ত্রী গ্যামিটেনজিয়ামকে বলা হচ্ছে উগোনিয়াম। আর এই যে মিলনটা যখন একই রকম হয় তখন সেটাকে আমরা আইসোগ্যামি বলি। আর যখন দুই ধরনের জননকোষে মিলন হয় সেটাকে আমরা হেটারোগ্যামি বলি বা উগ্যামি বলি।
উগ্যামি বলি, ঠিক আছে। তাহলে আমরা যৌন জননের প্রথমেই তিনটা জিনিস শিখলাম, একটা হচ্ছে আইসোগ্যামি, তারপর হচ্ছে অ্যানাইসোগ্যামি, তারপর হচ্ছে কি বা এখানে হচ্ছে হেটারোগ্যামি বা হচ্ছে কি উগ্যামি, হেটারোগ্যামি বা হচ্ছে উগ্যামি। তারপর কি যৌন জনন প্রাথমিকভাবে দুটি জনন কোষের প্রোটোপ্লাজমের মিলন হয়, এটাকে বলা হয় প্লাজমোগ্যামি। মানে দুটা কোষ পাশাপাশি আছে, প্রথমে এরা কিন্তু নিউক্লিয়াস ফ্রেন্ডশিপ করবে না, প্রথমে প্রোটোপ্লাজমগুলো পরস্পরের সাথে ফ্রেন্ডশিপ করবে, তারপর নিউক্লিয়াস ফ্রেন্ডশিপ করবে, ঠিক আছে। তো এই কথাটাই বললো, প্রথমে প্রোটোপ্লাজমের এই মিলনকে প্লাজমোগ্যামি বলা হয়, পরে নিউক্লিয়াস দুটির মিলনকে বলা হয় ক্যারিওগ্যামি, নিউক্লিয়াস দুটির মিলনকে ক্যারিওগ্যামি বলা হয়। ক্যারিওগ্যামির মধ্যে জাইগোট সৃষ্টি হয়, ক্যারিওগ্যামির মধ্যে জাইগোট সৃষ্টি হয়, মানে নিউক্লিয়াস দুটো যখন মিলে যাবে তখন কিন্তু এটা টোয়াইস এন হয়ে যাবে। আমরা জানি যখন হ্যাপ্লয়েড অবস্থায় থাকে তখন এন, আর যখন ডিপ্লয়েড অবস্থায় থাকে তখন হচ্ছে টোয়াইস এন। আর জাইগোটের কিন্তু ডিপ্লয়েড অবস্থাটাই থাকে। একটা পুংগ্যামিট আর একটা স্ত্রী গ্যামিট যখন সম্পূর্ণভাবে একে অপরের সাথে মিলে যাবে তখন তৈরি হয় কি জাইগোট। এই জন্য বলা হচ্ছে কি ক্যারিওগ্যামির মধ্যে জাইগোট সৃষ্টি হয়। গ্যামিট সৃষ্টি, প্লাজমোগ্যামি ও ক্যারিওগ্যামি এই তিনটি পর্যায় শেষে ছত্রাকের যৌন জনন সম্পন্ন হয়। জাইগোটের মায়োসিস বিভাজনের মাধ্যমে ছত্রাকটি পুনরায় হ্যাপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়, পুনরায় হ্যাপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়। তাহলে কি হলো, এই কথাটার মানে হচ্ছে ধরো এই ছত্রাকের এটা ছিল হচ্ছে পুংগ্যামিট, এটা হচ্ছে স্ত্রী গ্যামিট, ঠিক আছে। এদের প্রথমে কি হবে, প্লাজমোগ্যামি হবে, প্রোটোপ্লাজম মিলে গেল, কিন্তু নিউক্লিয়াসগুলো মিলেনি। এর পরবর্তীতে নিউক্লিয়াসও মিলে গেল, ঠিক আছে। এর পরবর্তীতে নিউক্লিয়াস মিলে যাওয়ার পরে এরা টোয়াইস এন হয়ে গেল, ঠিক আছে। এরপর আবার কি হবে, মিয়োসিস বিভাজন হবে, একটা কোষ থেকে চারটা কোষে পরিণত হবে, একটা কোষ থেকে চারটা কোষে পরিণত হবে। আবার এরা কি হবে, এরা আগের মতো এন, এই কথাটাই বলা হচ্ছে। দেখো জাইগোটের মায়োসিস বিভাজনের মাধ্যমে ছত্রাকটি পুনরায় হ্যাপ্লয়েড অবস্থায় চলে যাবে, দেখেছো, পুনরায় হ্যাপ্লয়েড অবস্থায় চলে যাবে। অ্যাসকোমাইকোটা বা স্যাক ফানজাইতে অ্যাসকাস নামক নলের ভেতরে 4 থেকে 8টি অ্যাসকোস্পোর তৈরি হয়। আর বেসিডিওমাইকোটা বা ক্লাব ফানজাইতে বেসিডিও কার্পে সৃষ্ট বেসিডিয়ামের মাথায় বেসিডিওস্পোর উৎপন্ন হয়। এখন এর কিছু এক্সাম্পল দেখছি, যৌন জনন হয় কাদের মধ্যে তারই কিছু এক্সাম্পল এখানে আছে। একটা হচ্ছে অ্যাসকোমাইকোটা আর একটা হচ্ছে কি বেসিডিওমাইকোটা, ঠিক আছে। এর অ্যাসকোমাইকোটাতে একটা নলের ভিতরে 4 থেকে 8টা অ্যাসকোস্পোর তৈরি হয়, নামগুলো একটা আরেকটার সাথে কিন্তু মিলে। আর বেসিডিওমাইকোটাতে হচ্ছে বেসিডিও কার্পে সৃষ্টি হয়, কি বেসিডিও কার্পে বেসিডিওস্পোরগুলো সৃষ্টি হচ্ছে। কতক ছত্রাকের যৌন প্রক্রিয়া দুটি ম্যাটিং টাইপ, একটা হচ্ছে প্লাস আর মাইনাস, ঠিক আছে। এই যে প্রথমে জেনেছি না আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, হেটারোগ্যামি, উগ্যামি, ওদেরকে আমরা প্লাস মাইনাস হিসেবে কিন্তু চিহ্নিত করতে পারি, এটাকে বলা হয় ম্যাটিং টাইপ। সাইটোপ্লাজম প্রথমে কি করে, একসাথে মিশে যায়, কিন্তু নিউক্লিয়াস দুটি বহু পরে মিলিত হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে যখন দেখলাম প্রোটোপ্লাজম মিলিত হলো, তারপর নিউক্লিয়াস কিছুক্ষণ পর মিলিত হয়ে গেল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রোটোপ্লাজম মিলিত হওয়ার পর নিউক্লিয়াস অনেক পরে মিলিত হয়, টাইম লাগে, অনেকটা টাইম। এই যে অনেকটা টাইম নেয়, দেখো কি বললো, কাজে নিউক্লিয়াস দুটি মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত হাইফার মধ্যে বংশগতীয়ভাবে দুটি ভিন্ন প্রকারে, দেখো দুই প্রকার হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিরাজ করে। এরকম 2 প্রকার হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিরাজ করাকে ডাইক্যারিওটিক কোষ বলা হয়। ডাইক্যারিওটিক হাইফা বলে পুরো হাইফাটাকে। তাহলে কি হলো, ধরো ওই সময়ের মতোই এটা একটা কোষ, ঠিক আছে। এই দুইটা কোষের যখন সাইটোপ্লাজমগুলো মিলে যাবে তখন নিউক্লিয়াস দুটো এভাবে থাকবে। তারপর এরা অনেক সময় নিচ্ছে, এখনো নিউক্লিয়াস দুটা মিলেনি, অনেক সময় নিচ্ছে। এখন এই কোষটাকে আমরা কি বলবো, ডাইক্যারিওটিক কোষ। কি বলবো, ক্যারিয়ন মানে কি, দুটা নিউক্লিয়াস, ঠিক আছে। আর ডাই মানে হচ্ছে দুটা,
ক্যারিয়ন মানে নিউক্লিয়াস আর ডাই মানে হচ্ছে দুটো। ডাইক্যারিওটিক সেল, এই কোষটাকে আমরা ডাইক্যারিওটিক সেল বলবো। আর এই কোষটা যে হাইফার মধ্যে থাকবে তাকে ডাইক্যারিওটিক হাইফা বলা হয়। আসো, পুরো মাইসেলিয়াম এরূপ থাকলে তাকে ডাইক্যারিওটিক মাইসেলিয়াম বলা হয়। মানে ছোট থেকে গেল, হাইফার মধ্যে কোষ থাকে এটা তো আমরা জানি। সো আমরা জানি কোষ নিয়ে হচ্ছে একটা হাইফা তৈরি হয়, অনেকগুলো কোষ নিয়ে একটা হাইফা তৈরি হচ্ছে, অনেকগুলো হাইফা একসাথে তৈরি করে মাইসেলিয়াম। তার মানে যদি এমন হয় মাইসেলিয়ামের মধ্যে অনেকগুলো হাইফা আছে যার সবগুলো কোষে সেম অবস্থা, নিউক্লিয়াসগুলো এখনো একসাথে হলো না, এরকম একটা কোষে দুটা নিউক্লিয়াস দেখা যাচ্ছে, পুরো সবগুলো হাইফাতে সেম অবস্থা, তখন সেই হাইফাগুলো একসাথে বলা হচ্ছে মাইসেলিয়াম, ডাইক্যারিওটিক মাইসেলিয়াম। এখন দুই নিউক্লিয়াস থাকে বলে এদেরকে ডাইক্যারিয়ন বলে, একটু আগে বললাম। আবার দুই প্রকার নিউক্লিয়াস থাকে তাই হেটারোক্যারিয়ন বলে। অর্থাৎ দেখো এটা হচ্ছে একটা কেমন, এটা একটু বড় কোষ আর এটা একটু ছোট কোষ, ঠিক আছে। বড় কোষের নিউক্লিয়াস আর ছোট কোষের নিউক্লিয়াস একত্রিত অবস্থায় থাকে, অর্থাৎ দুইটা ভিন্ন টাইপের নিউক্লিয়াস একত্রিত অবস্থায় থাকে বিধায় এটাকে কিন্তু হেটারোক্যারিয়নও বলা হয়। হেটারো মানে হচ্ছে সবসময় ভিন্ন আর হোমো মানে হচ্ছে একই, যেহেতু ভিন্ন দুইটা নিউক্লিয়াস একটা কোষে পাশাপাশি অবস্থান করছে তাই একে বলা হবে হেটারোক্যারিয়ন, ঠিক আছে। এখন আমরা ছত্রাকের জীবন চক্রটা দেখে ফেলি। ছত্রাকের জীবন চক্রের মধ্যে আমরা ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েডের চক্রাকার আবর্তন দেখব, অর্থাৎ কোষটা কখনো এন হবে আবার কোষটাতে কখনো টুয়াইস এন হবে। দেখো এখানে কি হচ্ছে, পুরো প্রক্রিয়ার একটা সুন্দর ডেমনস্ট্রেশন হচ্ছে এই ছবিটা। প্রথমে আসি, কোথায় থেকে আসবো দেখো, প্রথমেই আসি এই জায়গাটা থেকে। দেখো প্লাস দিয়ে ধরো এটা হচ্ছে মেল গ্যামেট বোঝাচ্ছে বা পুরুষ জননাঙ্গ, এই যে মাইনাস দিয়ে যেটা বোঝাচ্ছে এটা ধরো হচ্ছে ফিমেল বা হচ্ছে কি স্ত্রী জনন কোষ, এটা হচ্ছে পুং জনন কোষ, এটা হচ্ছে স্ত্রী জনন কোষ। এদের দুজনের যখন হচ্ছে কি হবে, এদের দুজনের হচ্ছে ফিউশন হবে বা মিল হবে। দেখো হচ্ছে প্রথমে কি হচ্ছে, এরা হচ্ছে পাশাপাশি বসলো, তারপর কি হলো, প্রোটোপ্লাজম গুলো একত্রিত হলো। এই যে দেখো দুইটা নিউক্লিয়াস আছে, আমি অনেকবার কতক্ষণ আগে বোঝালাম। তারপর কি প্লাজমোগ্যামি, এই ব্যাপারটাকে প্লাজমোগ্যামি বলছে। এরপর নিউক্লিয়াস দুটো একত্রিত হয়ে গেল, এটাকে আমরা কি বলবো, নিউক্লিয়াস দুটো একত্রিত হওয়াটাকে আমরা বলছি হচ্ছে ক্যারিওগামি। তারপর দেখো ক্যারিওগ্যামির পর এদের হচ্ছে বার্ডিং হয়েছে বা কুড়ি সৃষ্টি হয়েছে। এটার থেকে অনেকগুলো কোষ দেখো লেগে আছে, কিন্তু আলাদা হয়নি, এখনো লেগে আছে। এখানে হচ্ছে পাশাপাশি একটা মাথার উপর একটা অনেকগুলো কোষ তৈরি হয়েছে। তারপর এরা কি করলো, আলাদা হয়ে গেল, এরা হচ্ছে আলাদা হয়ে গেল। দেখো একটা দুইটা, 1 2 3 4, এই 4টা হচ্ছে আলাদা হয়ে গেল, বা 5টাও হতে পারে, আলাদা হয়ে গেল। এখন কি করবে, এই কোষগুলো দেখো এখনো এরা কি অবস্থায় আছে জানো, টুয়াইস এন অবস্থায় আছে। দেখো এখানে ছিল এন এন, তারপর দুটো যখন একত্রিত হলো টুয়াইস এন হলো, ঠিক আছে। এখানে প্রত্যেকটা কোষ কিন্তু টুয়াইস এনই ছিল। তারপর এরা যখন আলাদা হয়ে গেল এরা কিন্তু টুয়াইস এনই আছে। এরা আলাদা হওয়ার পরও এই প্রত্যেকটা কোষ হচ্ছে কি ডিপ্লয়েড কোষ, টুয়াইস এনই আছে। এখন আমি যদি টুয়াইস এন রাখি তাহলে তো হবে না, ছত্রাকের হচ্ছে এন বা হ্যাপ্লয়েড হতে হবে। এখন কি হবে, এর মধ্যে প্রত্যেকটা কোষের মধ্যে এখন মিউসিস বিভাজন হবে, প্রত্যেকটা কোষেই, ঠিক আছে। ধরো আমি 1 নাম্বার কোষটাকে সিলেক্ট করলাম, এই 1 নাম্বার কোষটার ভেতরে মিউসিস কোষ বিভাজন হবে। এখানে প্রথমে কি হবে, একটা কোষ থেকে আমার 4টা কোষে পরিণত হতে হয়। আমরা দেখেছিলাম মিউসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্রথম দিকে এভাবে নিউক্লিয়াসের বিভাজন হবে, একটা কোষ থেকে তোমার হচ্ছে ক্যারিওকাইনেসিস, তারপর সাইটোকাইনেসিস। প্রথমে একটা কোষের নিউক্লিয়াস 4টা নিউক্লিয়াসে পরিণত হবে, পরে নিউক্লিয়াসগুলো চারোদিকে সাইটোপ্লাজম জমা হয়ে সাইটোকাইনেসিস প্রক্রিয়ায় দেখো 4টা কোষ ভেতরে, এই একটা কোষের ভেতরে 4টা কোষ তৈরি হয়েছে। পরে এর আবরণ, ওই যে অ্যাসকোস্পোর, আমরা দেখেছিলাম একটা নলের ভেতরে 4 থেকে 8টা কোষ তৈরি হয়, বা তখন আমরা পড়েছিলাম এরকম। দেখো অ্যাসকোস্পোর, এখানে এই যে কি হচ্ছে, স্পোর তৈরি হচ্ছে বা স্পোর তৈরি হয়। এখন স্পোর তৈরি হয়ে যাচ্ছে, দেখো
এটা হচ্ছে বাহিরের যে দেওয়ালটা আছে এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে প্রত্যেক জল আলাদা আলাদা হয়ে যাবে। এখন দেখো প্রত্যেকে হচ্ছে এন, এখানে যখনই তোমার এই ডিপ্লয়েড অবস্থা থেকে এই অবস্থায় এসছে প্রত্যেকটা কিন্তু এন হয়ে গিয়েছিল। এরপর এরা ভেঙে ভেঙে প্রত্যেকে এক একটা এন হয়ে গেল, এন হয়ে প্রত্যেকে আবার সেম কাজটা করতে পারছে, এই যে অঙ্গজ জননে অংশগ্রহণ করছে, করে আবার প্রত্যেকে এভাবে আলাদা হয়ে গেল। মানে সাইকেলটা রিপিটেশন হবে, কখনো এন কখনো টোয়াইস এন। এই পাশে যতগুলো কোষ দেখতে পাচ্ছ সবগুলোই হ্যাপ্লয়েড, এই পাশে যতগুলো কোষ দেখতে পাচ্ছ সবগুলোই ডিপ্লয়েড। জীবনের কিছু পর্যায়ে হ্যাপ্লয়েড হিসেবে কিছু পর্যায়ে ডিপ্লয়েড হিসেবে বিরাজ করার প্রক্রিয়াটাকে বলা হয় কি? জীবনচক্র। আচ্ছা, আমরা এখন এই টপিকের একটা সৃজনশীল প্রশ্ন দেখি। সৃজনশীল প্রশ্নের দুটো পার্ট আছে এখানে, খ আর গ। ক আর ঘ অন্য যে কোনো জায়গা থেকে আসতে পারে, এই দুইটা খ আর গটাই বেশি আসে, তাই এই সৃজনশীল এই দুটো পার্টই আমরা রাখছি। ডাক্তার একজন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীকে এক ধরনের ক্লোরোফিলবিহীন মৃতজীবী ছাতার ন্যায় গঠন বিশিষ্ট উদ্ভিদ খেতে বললেন। প্রথমত ক্লোরোফিলবিহীন, এটা দিয়ে বুঝতে পারছি এটা শৈবাল না। তারপর বললো মৃতজীবী, এটা দিয়ে একটু কনফিউজ হচ্ছি, থাক, এটা কনফিউশন দূর করতে পারছে না। তারপর বললো কি? ছাতার ন্যায়। ছাতার ন্যায়, ছাতার ন্যায় কি আছে? ছত্রাক আছে, ইজিলি আমি ধরে ফেললাম। এখন কি বললো? ডাইমরফিজম বলতে কি বোঝায়? এটা অনেক প্রথম দিয়ে অনেক বড় করে এক্সপ্লেন করেছি। ছত্রাক কখনো সূত্রাকার, কখনো কোষপিণ্ডের ন্যায় একসময় একরকম আচরণ করছে বা দেহের গঠন চেঞ্জ করছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি? ডাইমরফিজম। খুব সুন্দর করে দুইটা পয়েন্ট করে লেখা যায়। তারপরে আসি উদ্দীপকের উদ্ভিদটির জনন প্রক্রিয়া বর্ণনা করো। আমরা বের করে ফেলেছি উদ্দীপকের উদ্ভিদটি হচ্ছে ছত্রাক। তাহলে এই ছত্রাকের জনন প্রক্রিয়া কি কি আছে? জনন প্রক্রিয়া আছে অঙ্গজ জনন আছে, অযৌন জনন আছে, যৌন জনন আছে। যেহেতু এখানে স্পেসিফিক ভাবে বলা হয়নি কোন জনন প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে হবে, প্রত্যেকটা প্রক্রিয়া থেকে আমি একটু একটু করে লিখে দিব। যেমন অঙ্গজ জনন যদি তুমি বলো, সেখানে কি ছিল? সেখানে ছিল হচ্ছে কুড়ি সৃষ্টি ছিল। তারপর কি ছিল? সেখানে হচ্ছে তোমার দ্বিভাজন ছিল। সেখানে ছিল প্রথম দিকে কি, এরকম করে তিনটা জিনিস ছিল, ঠিক না? এরকম আমরা খণ্ডায়ন, একটা ছিল খণ্ডায়ন, এই তিনটার নাম হেডলাইন লিখে দিলে হবে। তারপর হচ্ছে পরের ভাগটা অযৌন জনন। অযৌন জননের মধ্যে তুমি লিখে দিবা জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, তারপর হচ্ছে অয়েডিয়া, কনিডিয়া, এগুলোর মাধ্যমে হচ্ছে অ্যাকচুয়ালি এই তোমার অযৌন জনন হয়। তারপর আসে যৌন জনন। যৌন জননে গ্যামিটের কথা লিখবা, আইসোগ্যামি আছে, তারপর হেটারোগ্যামি আছে, উগ্যামি আছে। এই কথাগুলো যদি পয়েন্টের মধ্যে খুব সুন্দর করে দেখাতে পারো, খুব অল্প কথা বলেছি আমি, জাস্ট কিছু শব্দ বলেছি, এগুলোর পর জীবন চক্রের যে ছবিটা একটু আগে দেখিয়েছি যদি এঁকে দিতে পারো তুমি এখানে ফুল মার্কস পাবা, ঠিক আছে? এইটুকু যদি তুমি সুন্দর করে লিখতে পারো এখানে ফুল মার্কস তুমি পেয়ে যাবা। যাই হোক, আমরা কিন্তু দেখতে দেখতে এই টপিকটা ছত্রাকের ডাইমরফিজম এবং ছত্রাকের গঠন খুব সুন্দর করে বুঝে ফেলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরকম সব গুরুত্বপূর্ণ টপিকের ক্লাস পেতে 10 মিনিট স্কুলের সাথে থাকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।